নিচে বামে টান। খাড়া দাগের নিচে বামে টান, এই জন্য এটার নাম লাম। আর যদি খাড়া দাগের নিচে ডাইনে টান হয়, এই যে এটা খাড়া দাগের নিচে ডাইনে টান, এই জন্য এটা আলিফ। আর এটা খাড়া দাগের নিচে বামে টান, এই জন্য এটা লাম। আলিফ লাম হা মিম দাল লাম এইটা লাম কেন হইলো? খাড়া দাগের নিচে দুই দিকে টান আছে, খাড়া দাগের নিচে দুই দিকে টান আছে, এই জন্য এটার নাম লাম। হা র বা আলিফ লাম আইন। এখন যদি বলি এটা আইন কেন হয়েছে? আইনের মাথাটা একটু চ্যাপ্টা হয়। কি হয়? চ্যাপ্টা। অনেক সময় আইনের মাথাটা মাঝখানে আসলে একটু চ্যাপ্টা হয়, মাঝখানে অনেক সময় চ্যাপ্টা হয়, শেষেও অনেক সময় চ্যাপ্টা হয়। আর শব্দের শুরুতে হলে আইনের অরিজিনাল মাথাটাই থাকে। শব্দের শুরুতে হলে আইনের অরিজিনাল মাথাটাই থাকে, আর শব্দের মাঝখানে শব্দের শেষে অনেক সময় চ্যাপ্টা হয়, আবার শেষে অনেক সময় অরিজিনাল আইনটাই থাকে। মনে করেন যে এই হরফটার নাম আছে আইন, তাই না? এটার নাম কি? আইন। এটার নাম আইন। যদি হরফ আইনটা শব্দের শুরুতে হয়, তখন নিচের বডিটা বাদ যায়, শুধু মাথাটা থাকে। এটা আইন। এটা আইন। যদি মাঝখানে হয়, তখন আইনের মাথাটা চ্যাপ্টা হয়। এই মাথাটা কি হয়? চ্যাপ্টা হয়। যদি শেষে হয়, তখন অনেক সময় এই রকমও হয়, এই আইনও থাকে, আবার অনেক সময় আসিয়া এইভাবে থাকে, মানে মাথাটা একটু চ্যাপ্টা হয়। এটাও আইন, এটাও শেষের আইন, এটাও শেষের আইন, আর এইটা মাঝখানের আইন। এই মাঝখানের আইনের মাথাটাও চ্যাপ্টা, আর এই আইনের শেষের মাথাটাও চ্যাপ্টা। তাহলে এটার নাম কি? আইন। এটার নাম কি? আইন। এই আইনটা কখন হবে? শব্দের শুরুতে। এই আইনটা কখন হবে? শব্দের মাঝখানে। এই আইনটা কখন হবে? শব্দের শেষে। এই আইনটা কখন হবে? শব্দের শেষে। বুঝতে পারছেন? এটার নাম কি? আইন। এটা আইন কেন হইলো? মাথাটা চ্যাপ্টা আছে। মাথাটা কি আছে? চ্যাপ্টা আছে। আচ্ছা, লাম মিম ইয়া নুন আলিফ লাম রা হা মিম নুন আলিফ লাম রা ইয়া মিম লাম কাফ ইয়া ওয়াও মিম আলিফ লাম দাল ইয়া নুন আলিফ ইয়া আলিফ কাফ নুন আইন বা দাল ওয়াও আলিফ ইয়া আলিফ কাফ নুন সিন তা আইন ইয়া নুন। আপনারা বলেন আলিফ। সবাই একসঙ্গে আলিফ লাম হা মিম দাল লাম হা রা বা আলিফ লাম আইন লাম মিম। স্টপ। রব্বুলসা আপনাদের শোনার পরে এলাকায় করেছে, এলাকাগুলি ধরবে না, সবার সাথে একসাথে বলতে হবে। সবার সাথে একসাথে বলতে হবে। বলেন আলিফ লাম
আইন লাম মিম ইয়া নুন আলিফ লাম র হা মিম নুন আলিফ লাম র হা ইয়া মিম মিম লাম কাফ ইয়া ওয়াও মিম আলিফ লাম দাল ইয়া নুন আলিফ সবাই বলেন আলিফ ইয়া আলিফ কাফ নুন আইন বা দাল ওয়াও আলিফ ইয়া আলিফ কাফ নুন সিন তা আইন ইয়া নুন। এইরকম করে যদি আমরা আয়াতের মাঝখানে হরফ শিখি তাহলে আর আমাদের কোরআন শরীফ পড়ার সময় কোনো হরফ অপরিচিত থাকবে না। আমাদের এখানে জানা হচ্ছে যে কোন হরফ কি রূপে হতে পারে, কি রকম হতে পারে। এই জন্য আমি হরফগুলো শেখাচ্ছি ডাইরেক্ট কোরআনের আয়াতের ভিতর থেকে। ঠিক আছে, আমরা আবারও এখানে আসবো, তার আগে আমরা হরফ দুইটা পড়ে আসবো। এই হরফের নাম কি? আইন। আইন কি নাম? আইন। আইন। আইনের যদি নিচের মাথাটা না থাকে এটা হয়ে যায় হামজা। এটা হয়ে গেছে হামজা। কি হয়ে গেছে? হামজা। এর নাম হচ্ছে হামজা। কি নাম? হামজা। 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 দেখতে একেবারে আইনের মাথার মতোই, আইনের মাথার মতোই, কিন্তু হামজার একটা বৈশিষ্ট্য আছে, এ সব জায়গায় এই রকমই থাকবে, কোনো 19-20 হবে না কোনো জায়গায়। হামজা হরফ এই রকমই থাকবে, কোনো জায়গায় 19-20 হবে না। ডান দিকের হরফও আসি একসাথে লাগবে না, আর এ বাম দিকের হরফের সাথেও লাগবে না, ও একাই থাকবে। কেন একাই থাকবে? যদি আমি একে এর সাথে বাম দিকে আর হরফ লিখি তখন আর হামজা হামজা থাকে না, আইন হয়ে যায়। আর যদি ডান দিকের হরফও আসি আনি লাগে দেই, তারপর হামজা হামজা থাকে না, আইন হয়ে যায়। এই কারণে এই হরফটা, এই হামজা হরফটা কারো সাথেই লাগে না। ওর ডাইনে বামে হরফ থাকতে পারে ভিন্ন ভিন্ন, কিন্তু এর সাথে এর গায়ে কোনো হরফ লাগবে না। হ্যাঁ, হামজা হরফের গায়ে কোনো হরফই লাগবে না। 29টা হরফের মধ্যে 28টা হরফেই কোনো দিক না কোনো দিকের সাথে লাগে, কিন্তু এ এমন একটা হরফ এর কোনো দিকে কারোর সাথে লাগবে না। হ্যাঁ, মনে করেন যে এলাকার মধ্যে সব থেকে একটা টেংসিয়া মানুষ, এর সাথে কারোই বনে না। বুঝতে পারছেন? হামজা হরফ সবসময় কি থাকবে? এই রকমই থাকবে, এই রূপে থাকবে, এর রূপ কখনো পরিবর্তন হবে না। এই যে এই রূপে থাকবে, আর রূপ কখনো পরিবর্তন হবে না। যেখানেই থাকবে এই রকমই থাকবে, আর ডাইনেও কিছু থাকবে না, বামেও কিছু থাকবে না। যদিও কোনো হরফ ডাইনে থাকে পরিপূর্ণ হরফ থাকবে, সিন পরিপূর্ণ হরফ থাকবে, এটা লাগবে না আসিয়া। যদি বামে থাকে আলিফ, পরিপূর্ণ আলিফ থাকবে, লাগবে না। যদি বা থাকে পরিপূর্ণ বা থাকবে, লাগবে না। অথবা বার সাথে অন্য কোনো হরফ লাগতে পারে, এখানে আসি লাগবে, কিন্তু এর সাথে লাগবে না। হামজা হরফ কি হবে? একাই থাকবে। 22টা হরফ দুই দিকে মোরাক্কাব হয়, 6টা হরফ ডান দিকের হরফের সাথে মোরাক্কাব হয়, কিন্তু আর বাম দিকে কোনো হরফ লাগে না। আর এই একটা হরফ এর ডাইনেও মোরাক্কাব হয় না, বামেও মোরাক্কাব হয় না,
ডাইনের কোন হরফ আকাশে লাগাইতে পারে না, আর ও ওর বামের কোন হরফকে লাগাইতে পারে না, ও একাই থাকে। তার নাম কি? হামজা। হামজা সবসময় একাই একাই থাকবে, ওর সাথে কিছু থাকবে না। বুঝতে পারছেন? এই হরফটার নাম কি? হামজা। এই হরফটার নাম কি? হামজা। এই হরফটার নাম কি? হামজা। হামজা চেনা যাবে তো? এ সবসময় এইরকমই থাকবে, এইরকম থাকবে, আর একটু লাঠি থাকবে সামান্য একটু, এইভাবে এতটুকুই, আর অন্য কোনো কিছু আসলে থাকবে না। বুঝতে পারছেন? এর হরফের নাম কি? হামজা। এর হরফের নাম কি? হামজা। আর এর হরফের নাম কি? আইন। দেখতে কিন্তু একই রকম, কিন্তু এটা হবে আইন, এটা হবে হামজা। এর আইনটা যদি শব্দের শুরুতে হয় তখন এই রকম চলে আসবে, এই রকম চলে আসবে, তখন হবে আইন আলিফ, তারপরে হামজা হয় নাই, তখন একসাথে হরফ লাগছে। হামজার সাথে কোনো হরফ লাগলে আর হামজা হামজা থাকে না, অন্য হরফে পরিণত হয়ে যায়। বুঝতে পারছেন? তাহলে কোন হরফ কারোর সাথে লাগে না? হামজা। কোন হরফ কারোর সাথে লাগে না? হামজা। হামজা হরফ কি কি হয় না? কারোর সাথে লাগে না, ডাইনেও লাগে না, বামেও লাগে না। সেই হরফের নাম কি? হামজা। খেয়াল থাকবে। এই হরফটার নাম আছে ইয়া। কি নাম? ইয়া। কি নাম? এই ইয়া হরফটা কখনো এই রকমই থাকবে, শুধু একটা ছয়ের মতো। আবার কখনো এর নিচে দুটো নোক্তা থাকবে। নোক্তা দিয়েও ইয়া, আর নোক্তা ছাড়াও ছিল কিন্তু ইয়া। বুঝতে পারছেন? আবার এই ইয়াটা কখনো এইরকম হবে, একটা উল্টা দাঁত থাকবে এইভাবে, এই দিকে আসিয়া এইভাবে, এর নিচে দুটো নোক্তা দিয়া, এটা হচ্ছে ইয়া। তাহলে এটার নামও ইয়া, এটার নামও ইয়া। এই ইয়া চিনার মূল যে জিনিসটা, মূল যে নিয়মটা, সেটা হচ্ছে নিচে দুই নোক্তা দেখলে বোঝা যায় যে একটা ইয়া। আর কোনো হরফের নিচে দুই নোক্তা নাই, শুধু ইয়ারে নিচে দুই নোক্তা, আর একটা হরফের উপরে দুই নোক্তা আছে, সেটা তা। তা তা হরফের উপরে দুই নোক্তা, আর ইয়া হরফের নিচে দুই নোক্তা। এটা আছে তা, তা হরফের উপরে দুই নোক্তা, আর ইয়া হরফের নিচে দুই নোক্তা। দুই নোক্তা খেয়াল রাখেন, দুই নোক্তা উপরে হলে তা, আর দুই নোক্তা নিচে হলে ইয়া। আবার যদি ওই দুই নোক্তা গোল মাথার উপরে হয়, কফ। ওই দুই নোক্তা যদি গোল মাথার উপরে হয় তখন হয়ে যায় কফ। তবে এটার মাথাটা আছে গোল, আর ইয়া আর তা এর মাথা হবে এক দাঁতের মতো, একটা মাথা। যেমন এটা আছে তা, আর এটা আছে ইয়া। এখানেও একটা দাঁত, মানে একটা মাথা, তার উপরে দুই নোক্তা, নাম কি হয়েছে? তা। এখানেও একটা দাঁত, কিন্তু নোক্তা দুইটা নিচে, নাম কি হয়েছে? ইয়া। দাঁত কিন্তু একটাই, মাথা একটাই। মাথা কয়টা? একটা। নোক্তা দুইটা দিয়ে ভিন্ন হয়ে গেছে। যদি উপরে দুই নোক্তা হয় তখন কি হবে? তা। আবার যদি ওই এক দাঁতের নিচে দুই নোক্তা হয় তখন কি হবে? ইয়া। তাহলে এক দাঁতের উপরে দুই নোক্তা নাম কি? তা। আবার এক দাঁতের নিচে দুই নোক্তা নাম কি? ইয়া। এক দাঁতের উপরে দুই নোক্তা নাম কি? তা। আবার এই এক দাঁতের নিচে দুই নোক্তা নাম কি? ইয়া। এই নোক্তা যেটা আছে মনে করেন যে এখানে একটা, এটা আছে উল্টা দাঁত। কি দাঁত? উল্টা দাঁত। এই উল্টা দাঁতের নিচে দুই নোক্তা, এটা ওই জন্য আছে ইয়া। মানে এটা উল্টা দাঁত কেন? এটা দাঁতের মাথা আছে উপর দিকে, আর এটা দাঁতের মাথা আছে নিচের দিকে। তোমরা হা শিখেছিলাম না? হা অনেক সময় হা এইভাবে আসে না, এইদিকে আসিয়া এইভাবে হয়,
এটা আছে হা, এটা আছে উল্টা দাঁত। কি দাঁত? এখন এই উল্টা দাঁতের সাথে বাকি আরো 28টা হরফই লাগতে পারে। এই উল্টা দাঁতের সাথে না সরি 22টা হরফই লাগতে পারে। এই উল্টা দাঁতের সাথে কয়টা হরফ লাগতে পারে? 22টা। আরো 22টা হরফ লাগতে পারে। এই উল্টা দাঁতে আরেকটা হা আসি লাগতে পারে, এই উল্টা দাঁতে আরেকটা খ আসি লাগতে পারে, এই উল্টা দাঁতে আরেকটা জিম আসি লাগতে পারে, উল্টা দাঁতে বা লাগতে পারে, তা লাগতে পারে, সা লাগতে পারে, সিন শিন সদ দদ ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন হা আবার ইয়া। এই হরফগুলো যে কোনো একটা এই উল্টা দাঁতে আসি লাগতে পারে। কিভাবে লাগবে? যদি এই দাঁতটার নিচে কোনো কিছু লাগাইলাম না, শুধু নিচে দুটো নোকা দিলাম, এটা হয়ে গেল ইয়া। এটা কি হয়েছে? ইয়া। এই যে এটা কি হয়েছে? ইয়া। ইয়া হা, ইয়া হা হা। আবার যদি এখানে একটা নোক্তা দেই তাহলে কি হলো? বা 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 ইয়া বা হা বা হা। আবার যদি এই নোক্তাটা উপরে দেই নুন নুন কি হলো? নুন নুন হা। আবার এখানে যদি নকটা দুইটা দেই তা তা হা হা। এখানে নকটা তিনটা দেই শিন শিন সা সা হা। শিনের মাথা তো তিনটা। আর যদি অন্য কোনো হরফ আসে লাগে কিভাবে লাগবে? মনে করেন এখানে একটা সিন দিলাম, এই যে লাগিয়ে গেল, তাহলে কি হয়ে গেল? সিন হা সিন হা। এই উল্টা দাঁতের সাথে বাকি আরো 22টা হরফ লাগতে পারে। আর এই উল্টা দাঁতের নিচে এক নক্তা হইলে বা, উল্টা দাঁতের উপরে এক নক্তা হইলে নুন, উল্টা দাঁতের নিচে দুই নক্তা হইলে ইয়া, উল্টা দাঁতের উপরে দুই নক্তা হইলে তা, উল্টা দাঁতের উপরে তিন নক্তা হইলে সা। আমি তো এখানে উচ্চারণ শেখাচ্ছি না, আমি এখানে হরফ শেখাচ্ছি। হরফ আমি এখানে হরফ শেখাচ্ছি। আর আমি যে হরফগুলো লিখতেছি সবগুলো তো কোনো উচ্চারণের হরফ শব্দ না। এমন কতগুলো শব্দ লিখতেছি, কয়েকটা হরফ একসাথে লিখতেছি যেটা কোরআন শরীফে খুঁজেই পাবেন না, ওই রকম শব্দ নাই। আমি এখানে শেখাচ্ছি আপনাদেরকে জটিল জায়গা থেকে হরফগুলো চিনতে পারি। মনে করেন যে কোরআন শরীফের এমন জায়গায় এমন একটা হরফ আসছে, এমন পর্যায়ে আসছে যে চেনাই যাচ্ছে না। যেমন দেখেন অনেক সময় কিরকম হয় জানেন? এই যে এরকম একটা খাড়া দাগ নামছে, নিচে একটা গোল হয়ে আসছে, এই দিকে আসি এইভাবে আসি এইভাবে আসছে। এখন দেখেন এই উপরের খাড়াটা হয়ে গেছে লাম, এই নিচের এই গোল কোণা হয়ে গেছে মিম, আবার নিচের এটা হয়ে গেছে হা। এটা লামেই, গোলটা তো আছে মিমের। আর যদি লামটা ধরেন তো লামের এই দিকে ধরবেন, অথবা যদি দুই দিকে ধরেন তাহলে তো লাম হচ্ছে। এইরকম শব্দ কিন্তু এইরকম জায়গা হরফও কিন্তু কোরআনের মধ্যে আছে, যে এতটুকু জায়গার মধ্যে 4-5টা হরফ আছে। যেমন এটা কি বললাম? আলিফ লাম মিম হা, লাম মিম হা হা। অনেক সময় এটা কি থাকবে? এই লাম থাকবে, মিম থাকবে, এদিকে এসে সিন হবে। দেখেন লাম মিম সিন তা, এইরকমও থাকবে কোরআন শরীফে, এইরকমই থাকবে। উপরে একটা দাগি থাকবে, খাড়া দাগ, নিচের মাথাটা গোল হবে। এবার এটা কি ধরবো বুঝি না, কি ধরবো বুঝি না। এই কারণে আমি এইভাবে কোন হরফটা কোন জায়গায় কি রকম হতে পারে আমি আপনাদেরকে বিস্তারিত বোঝাচ্ছি, যেন মাঝখানে গিয়ে কোনো হরফ আমার অচেনা না থাকে। বুঝতে পারছেন? আচ্ছা আমি শেখাচ্ছি ইয়া।
তাহলে এই হরফটার নাম কি? ইয়া। নোক্তা যদি না থাকে ইয়া। তারপরও ইয়া, নোক্তা না থাকলেও ইয়া। ইয়া। শুধু ছয়ের মতো নোক্তা নাই তারপরও ইয়া। ইয়া। আবার ছয়ের মতো নিচে দুই নোক্তা তারপরও ইয়া। ইয়া। আবার এরকম একটা উল্টে দাঁত থাকবে তার নিচে দুই নোক্তা তার নাম ইয়া। ইয়া। এরকম এক দাঁত থাকবে তার নিচে দুই নোক্তা তার নাম ইয়া। ইয়া। এই ইয়াটা যদি শব্দের শুরুতে হয়, ইয়া শব্দের শুরুতে হলেও হবে এক দাঁত, শব্দের মাঝখানে হলেও হবে এক দাঁত, আর শব্দের শেষে হলে এইরকম হবে ইয়া ইয়া ইয়া। তাহলে এটার নামও ইয়া। ইয়া, এটার নাম ইয়া। এটার নাম ইয়া। এই ইয়াটা আছে এইটা। আর এটা বুঝলাম কিভাবে? নিচে দুই নোক্তা দেখে। এটা বুঝলাম কিভাবে? নিচে দুই নোক্তা দেখে। তাহলে এটার নাম কি? ইয়া। এটার নাম কি? ইয়া। এটার নাম কি? তা। তা। এটার নাম কি? তা। তা। এটার নাম ইয়া। এটা ইয়া কেন হইছে? নিচে দুই নোক্তা আছে। এক দাঁতের নিচে দুই নোক্তা আছে। এটা ইয়া কেন হইছে? এক দাঁতের নিচে দুই নোক্তা আছে। এটা ইয়া কেন হইছে? এক দাঁতের নিচে দুই নোক্তা আছে। এটা ইয়া কেন হইছে? এক দাঁতের নিচে দুই নোক্তা আছে। তাহলে ইয়ার এই তিনটা রূপ হবে, অথবা খালি একটা এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, নোক্তা নোক্তা না থাকতে পারে। তারপর কি? ইয়া। ইয়া। তারপর ইয়া। ইয়া। যেমন আমরা কায়দার মধ্যে কতগুলো শব্দ আছে এইভাবে, ইয়া 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 ইয়া। এই যে এইভাবে আছে। এখন এরে যদি আমি উপরে এক নোক্তা দেওয়া হয় নুন, নুন ইয়া। যদি এটা মুছি দেই নিচে এক নোক্তা দেওয়া হয় বা ইয়া। যদি নিচে দুই নোক্তা দেওয়া হয় ইয়া ইয়া। যদি উপরে দুই নোক্তা দেওয়া হয় তা ইয়া। তাহলে এটা কেন? এই দাঁতের নোক্তা দিয়ে তা হয়েছে, এটা তিন নোক্তা আছে নাই। তারপর এটা ইয়া। সেইটা হচ্ছে এইটা, সেইটা আছে ইয়া। সেই ইয়াটা হচ্ছে ইয়া। এটা। বুঝতে পারছেন? তাহলে আমরা ইয়ার রূপ পাইলাম চারটা, কয়টা? পাঁচটা, ছয়টা ধরতে পারি। এটা একটা ইয়া, নিচে কি আছে? এটা একটা ইয়া। নোক্তা আছে না, তাহলে একটা দুইটা, এটা একটা ইয়া, এটা একটা ইয়া। এটা একটা ইয়া। এটা একটা ইয়া। তো কয়টা রূপ হলো? তাহলে আমাদেরকে যদি আমরা কোরআন শরীফের মধ্যে সবগুলো ইয়াকে চিনতে চাই, তাহলে আমাদের অবশ্যই সবগুলো রূপকে চিনতে হবে, তাই না? আমি যদি পড়ার সময় যদি কোনো যে কোনো প্রকার ইয়া আসে, যদি আমি ওই ইয়াটাকে চিনতে চাই, তাহলে আমাকে এই ছয়টা রূপের ইয়াকেই মনে রাখতে হবে। যেমন এটা ইয়া হইছে, নিচে দুই নোক্তা আছে, কিন্তু এটা ওই রকমের ইয়া, নিচে কি নাই? নোক্তা নাই। এটা হচ্ছে নোক্তা ছাড়া ইয়া। আর এটা ইয়া উল্টা তাদের নিচে দুই নোক্তা, তার নাম ইয়া। ইয়া। এটা ইয়া এক তাদের নিচে দুই নোক্তা, তার নাম ইয়া। এটা ইয়া এক তাদের নিচে দুই নোক্তার নাম ইয়া। তাহলে আমরা ইয়ার কয়টা রূপ পাইলাম? ছয়টা। ছয়টা। ইয়ার কয়টা রূপ পাইলাম? ছয়টা। ছয়টা। এই ছয় রূপে আমাদের সামনে ইয়া যে কোনো জায়গায় আসতে পারে। শব্দের শুরুতে হলে এইরকম হবে ইয়া, শব্দের মাঝখানে হলে এইরকম ইয়া হবে, শব্দের শেষে হলে এইরকম ইয়া হবে। আবার শব্দের শেষে, শব্দের একাই একাই কখনো এইরকম ইয়া হবে, আবার একা একা কখনো এইরকম ইয়া হবে। আবার এই ইয়ার সঙ্গে যে কোনো হরফ লাগতে পারে, যেমন লাম ইয়া। ইয়া হইলো লাম ইয়া। লাম ইয়া। আবার যদি মাথাটা ছোট করে দিই নোক্তা দেই, তখন হবে নুন ইয়া। দুই নোক্তা দিলে তা ইয়া। তা ইয়া। তিন নোক্তা দিলে তা ইয়া। নিচে এক নোক্তা দিলে বা ইয়া। নিচে দুই নোক্তা দিলে ইয়া ইয়া। ইয়া ইয়া। বুঝতে পারছেন? এই পড়াগুলা
এই যেটা এখন পড়াইলাম এটা নুরানি কায়দার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে এই পড়াগুলো। তাহলে আমরা ইয়ার কয়টা রূপ শিখলাম? 6টা। কয়টা রূপ শিখলাম? 6টা। এই 6টা রূপ আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে আমরা ইয়াকে পরিপূর্ণ চিনতে পারবো। আচ্ছা আবার বলেন, এটার নাম কি? ইয়া। এটার নাম কি? তা। তা। আচ্ছা এটা তা কেন হইলো? এক দাঁতের উপর 2 নোক্তা। এক দাঁতের উপরে 2 নোক্তা। এটা কি? ইয়া। এটা ইয়া কেন হইলো? এক দাঁতের নিচে 2 নোক্তা। এক দাঁতের নিচে 2 নোক্তা। এই দুইটা আমি একসাথে লিখে রাখছি কেন জানেন? এই দুইটাতে খেয়াল করে যে এটাও 2 নক্তা এটাও 2 নক্তা, নিচে উপরে খেয়াল থাকে না, মানে নিচের নক্তা আর উপরের নক্তা যে কি হইবে এটা খেয়াল থাকে না, শুধু মনে আছে যে 2 নক্তা। 2 নক্তা দিয়ে ইয়াকো কখনো তা কয়, তাকেও কখনো ইয়া কয়। এই জন্য আমি এই দুইটা পাশাপাশি লিখে রাখছি এখনো পরীক্ষা নেওয়ার জন্য। জগতে ইয়া কি? দাঁতে তা তা। বুঝতে পারছেন? আচ্ছা এটার নাম কি? ইয়া। এটার নাম কি? ইয়া। এটার নাম কি? ইয়া। এটা কি? ইয়া। এটার নাম কি? ইয়া। এটার নাম কি? ইয়া। এটার নাম কি? তা। এটার নাম কি?